হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো তারা তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনায় করে আজকের এই লেকচারটি শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয় থেকে লেকচারটি দিব সেটি হচ্ছে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই বিষয় থেকে নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, ইতিপূর্বে আরেকটি লেকচার দেওয়া হয়েছিল, সেটি ডিভিডেন্ড পলিসি থেকে আজকে দ্বিতীয় লেকচারটি দিতে যাচ্ছি। এবং এই লেকচারটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদের কিছু হলেও কাজে লাগবে এবং এই ডিভিডেন্ড পলিসি সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে কোম্পানিগুলি তার ডিভিডেন্ড দিয়ে থাকে। ইতিপূর্বে সেটি তোমাদের আলোচনা করেছিলাম যে আমি একটু রিভিশন দিয়ে যাচ্ছি যে ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, বন্ড ডিভিডেন্ড এবং প্রপার্টি ডিভিডেন্ড, এইগুলো ছিল যে কী আকারে দেওয়া হয় আর কি, যে আসলে ডিভিডেন্ডটা কীভাবে পরিশোধ করা হয়। কিন্তু আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে টাইপস অফ ডিভিডেন্ড পলিসি, প্রকারভেদটা ডিভিডেন্ড পলিসির, বা আমরা যেটি বলছি লভ্যাংশ নীতি, সেই লভ্যাংশ নীতির যে পলিসি যেটা বলা হয়েছে সেই পলিসিগুলা কয় ধরনের, কি কি, এবং কিভাবে পরিশোধ মানে কিভাবে নির্ধারিত হয় সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। মূলত কোম্পানিগুলি 6টি পদ্ধতিতে বা পলিসিতে, 6টি পলিসি তারা অনুসরণ করতে পারে ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে বা ডিভিডেন্ড নির্ধারণের ক্ষেত্রে। শেয়ার হোল্ডারদের কী পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হবে। আমরা যদি প্রথমটা আলোচনা করি তাহলে রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি। রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি। তো এই যে রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসিটা আসলে কী জিনিস, তোমরা জানো যে এই বিষয়টি সম্পূর্ণ ইংরেজিতে, কিন্তু আমি বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে ইংরেজিতে লেকচারটি না দিয়ে আমি বাংলায় দিচ্ছি, প্রয়োজনে আমি ইংরেজি শব্দগুলো ব্যবহার করব। তো এখানে মূলত যেটি হয় সেটি হচ্ছে যে ডিভিডেন্ড পেয়েবল at the usual rate is called as regular dividend policy. This type of policy is suitable to the small investor, retired person and other. If the company earned additional profit, it will provide extra dividend to their shareholders. On the contrary, if the company incurred loss, then the company provide regular dividend amount to their shareholder. এই যে কথাগুলো তোমাদেরকে আমি এখন বললাম সেগুলো হচ্ছে যে কোম্পানি ইউজুয়ালি each and every year they paid a regular dividend. As example, if the company earned 10 lakhs, as example, 10 lakhs its net profit after tax, the company will pay 10%. It is assumed that the total capital of the firm is taka 1 crore and the company paid 10% dividend, that is the 10 lakh. If the company paid 10 lakh dividend, then there no exist return earnings. এটি হচ্ছে তার রেগুলার ডিভিডেন্ড দেওয়া। ধরে নাও যে সে 10 লক্ষ টাকা আর্ন করেছে এবং তার 1 কোটি টাকা যদি তার পেইড আপ ক্যাপিটাল হয়ে থাকে, তাহলে 10% যদি সে দেয় তাহলে তার 10 লাখ টাকা কিন্তু শেষ হয়ে যাবে। সাধারণত এই যে আমরা যেটা বললাম যে রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড, তো এক্সট্রা ডিভিডেন্টের বিষয়টা হচ্ছে যে when the company earned more than the it is assumed that 25 lakhs, আমরা ধরে নিলাম যে 25 লক্ষ টাকার ঊর্ধ্বে যদি হয়, তো ঊর্ধ্বে যতটুকু থাকবে যে ওই টাকাটা সম্পূর্ণ যদি তারা বিতরণ করতে চায়, যে ধরো 30 লক্ষ টাকা অর্জন করলো, ইফ এ কোম্পানি আর্নড 30 লাখ টাকা profit after tax, then the company paid regularly 10% dividend on 25 lakh taka, and then the extra 5 lakh taka earned they paid whole, that is the 5%.
So the total dividend paid 10 plus 5 equal to 15%. এই যে এখানে যে এক্সাম্পলটা তোমাদের সামনে তুলে ধরা হলো, যে আমরা ধরে নিলাম কি যে 30 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা অর্জন করেছে, 25 লাখ টাকা পর্যন্ত সে 10% ডিভিডেন্ডই দেয়। ইফ দেয়ার ইজ অকার্ড এ লস, যদি লসও যদি থাকে তাহলেও কিন্তু কোম্পানি 10% দেওয়া যায়, সেটা দেয় হচ্ছে রিটেন আর্নিং থেকে। আর যদি রিটেন আর্নিং না থাকে তাহলে আর দিতে পারবে না, এইটা হচ্ছে বিষয়। তো এখানে এই যে অতিরিক্ত যে 5 লক্ষ টাকা অর্জিত হলো, ধরো 5 লক্ষ টাকার টোটালটাই সে শেয়ার হোল্ডারদেরকে বিতরণ করছে, তাহলে সেই ক্ষেত্রে ওই 5 লাখ টাকা আমরা যদি গণনা করি 1 কোটি টাকার 5%, তাহলে 5%, আর আগে ছিল রেগুলার ডিভিডেন্ড 10%। তাহলে when the company earned 30 লাখ টাকা or 3 million profit after tax, then the company paid 15% dividend. This is the regular plus extra dividend policy. স্ট্যাবল ডিভিডেন্ড পলিসি আমরা 2 নম্বরটা আলোচনা করতেছি, যে স্ট্যাবল শব্দের অর্থ হলো স্থির লভ্যাংশ নীতি। ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্য কোম্পানি পেইড রেগুলার বেসিস এ suitable percentage or amount the company paid dividend to the shareholders. Stable dividend policy means payment of certain minimum amount of dividend regularly, irrespective in the time of firm's profit or loss. তো আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে কোম্পানি এই স্ট্যাবল ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যে সর্বদাই পার্সেন্টেজটা স্থির থাকতে পারে, অথবা তোমার এই ডিভিডেন্টের পরিমাণটা স্থির থাকতে পারে। যেমন ধরো প্রতি বছরই সে 10 লক্ষ টাকা ডিভিডেন্ড দিবে, অথবা 10% অন ইটস পেইড আপ ক্যাপিটাল, সেটিও হতে পারে। এই জন্য এখানে 2টি বিষয় খেয়াল রাখতে হবে, যে একটি হচ্ছে যে স্ট্যাবল পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড অর স্ট্যাবল অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড। আমরা যদি আমাদের পূর্বের এক্সাম্পলটা যদি ধরে নিই যে 1 কোটি টাকা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু আগের যে রেগুলারের যে কথাটা বললাম, সেটার প্রথম অংশটাই হচ্ছে স্ট্যাবল, যে বা মিনিমাম যেটা সে দিচ্ছে যে 10% অথবা 10 লক্ষ। তো এখানে 2 রকমের বিষয় হতে পারে, যেটি অলরেডি বলেছি, যে কোম্পানি আইদার সে পার্সেন্টেজটা স্থির করে রাখবে, সে যাই ইনকাম করুক, যে তার মিনিমাম পার্সেন্টেজ অফ ইনকাম or percentage will paid as dividend or whatever it's earned. And another is the amount of dividend. This is the amount, not the percentage. It depends on the policy of the company board of directors and the management. They are properly guided by the dividend policy, and the financial manager it implemented. And it also depends on the shareholders, because every and each declaration of dividend is approved by the shareholders in the annual general meeting, which is called the AGM. So stable dividend policy is another policy. Then the third point, constant payout ratio. Already it is discussed to you, যে এখানে কনস্ট্যান্ট হচ্ছে যে স্থির, এই যে স্ট্যাবল যেটা, সেটাই কিন্তু আমরা পে আউটের যেটা কথা বলেছি, যে অলওয়েজ সে পে আউটটা কীভাবে করতে পারে। তো পে আউটটা হতে পারে, আমরা অলরেডি বলেছি যে এই যে কথাটা তোমাদের বললাম, দ্য রেশিও অফ দ্য ডিভিডেন্ড বিটুইন আর্নিংস অ্যান্ড দ্য ডিভিডেন্ড কল্ড কনস্ট্যান্ট পে আউট রেশিও। DP ratio, that is the dividend payout ratio. This ratio is dividend payout ratio, we know DPS divided by EPS into 100. If the percentage is constant, then it is called the constant dividend payout ratio. And then fourth, irregular dividend policy. What is the irregular? যে যদি আমরা ধরে নিই যে বিভিন্ন বছর ভিন্ন ভিন্ন বছরে তাদের ডিভিডেন্ড প্রদানের হতে পারে যে অ্যামাউন্ট, হতে পারে রেট, এটা যদি পরিবর্তিত হয়,
মানে কোনো কিছুই যদি এটা ক্রোনোলজিক্যালি বছরগুলোতে যদি কোনো সামঞ্জস্যপূর্ণ না থাকে, তখন আমরা সেটাকে বলি ইরেগুলার ডিভিডেন্ড পলিসি। যে when the company paid a year paid 10% and then next year the company paid taka 10 per share. Here first year the company paid percentage and second year paid the amount. First year paid 15%, then next year paid taka 10. If we assume that the each and every share value is taka 100 face value, so yearly dividend payout is not constant, or there is not regular basis. Whatever the next 2 years next, the company paid no dividend. এই যে বিভিন্ন বছরে যে বিভিন্ন ইয়াতে দিচ্ছে, প্রথম বছর 15%, পরের বছর 10 টাকা, তারপর বছর দিলই না, এইরকম যদি কোনো ডিভিডেন্টের যদি কোনো পলিসি যদি নির্ধারিত হয়, অর্থাৎ ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি প্রফিট আফটার ট্যাক্স, mainly the company financial manager or the board of directors follow. It depends on the earnings of the company. If the company earns more, they give more to the shareholder as dividend. If there is no profit, they will not declare any profit dividend to the shareholder. This is the main fact. তো এইটাই হচ্ছে যে বিষয়বস্তু বোঝার, যে আসলে এটা কোম্পানিটা কখন করে থাকে, যখন তার রিটেন আর্নিংয়ের ধরো পর্যাপ্ত পরিমাণ রিটেন আর্নিং যদি না থাকে, দ্য কোম্পানি হ্যাভ নট এনাফ রিটেন আর্নিংস, তো তখন এই ধরনের কাজগুলো করে থাকে। এরপর যদি আমরা বলি যে আমাদের নাম্বার 5 নাম্বার পয়েন্ট বা 5th পয়েন্ট, এটি বলা হচ্ছে যে রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। হুইচ ইজ দ্য রেসিডুয়াল শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট। তো অবশিষ্ট হলো ফার্স্ট কিসের অবশিষ্ট? ফার্স্ট দ্য ফিনান্সিয়াল ম্যানেজার ফোকাস অন দ্য ডিমান্ড অফ দ্য মানি ইন দ্য ইন্টারনাল ফাইন্যান্স অফ দ্য কোম্পানি। তো এখানে হচ্ছে যে কোম্পানিগুলো তাদের প্রথম অভ্যন্তরীণ চাহিদাটাকে আগে বিবেচনা করবে, যে এই বছর ইফ দ্য কোম্পানি হ্যাভ a new project and they need money, then the company first meet up the demand of the project or demand of the expansion or demand of the company. Then if they have the extra money or extra earnings, then the company will pay the money as dividend to the shareholders. This is the fact. তো কোম্পানি তার প্রথমেই তার নিজস্ব চাহিদাটাকে বিবেচনা করবে, নিজের যে সমস্ত বিষয়বস্তুগুলো দরকার, অর্থাৎ এক্সপানশন বা আমরা যেটা সম্প্রসারণ বলি, অভ্যন্তরীণ সোর্সে যেহেতু এই টাকাটার কোনো ইন্টারেস্ট রেট নাই বা এটার ফান্ডিং কস্টটা ভেরি লো, তো এই কারণে প্রথমেই সে কী করে, ইন্টারনাল চাহিদাটাকে, ইন ডিমান্ড অফ দ্য কোম্পানি, সেটাকে আগে ফুলফিল করার চেষ্টা করে, এবং এরপরে যদি বাড়তি কিছু থাকে তাহলে সেই টাকাটা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দেওয়ার চেষ্টা করে। এখানে মেনলি বিষয় হচ্ছে যে এখানে ভ্যালু অফ দ্য ফার্মটা আসলে বেড়ে যায়, আলটিমেটলি শেয়ার হোল্ডারের লস হয় না, এবং পরবর্তী ইয়ারগুলোতে কোম্পানি আরও বেশি আর্নিংস করতে পারে। তো এখানে এই জন্য দেখা যায় যেখানে সম্পদের সর্বোচ্চকরণ হয়, যদিও শেয়ার হোল্ডারদের সাময়িক হয়তো আয়টা কমে যায়, তো যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে তাদের জন্য এখানে খুব বেশি মানে লাভ হয় না, কিন্তু লং টার্মে কিন্তু শেয়ার হোল্ডারদের কিন্তু ভ্যালু অফ দ্য শেয়ার কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, এটা ছিল বিষয়। আমাদের সর্বশেষ যেটা, সেটি হচ্ছে নো ডিভিডেন্ড পলিসি। তো নো ডিভিডেন্ড পলিসি ইজ কল্ড দ্য জিরো বেসড ডিভিডেন্ড। যে সামটাইম দ্য কোম্পানি মে follow no dividend policy because of its unfavorable working capital position. Unfavorable working capital position of the amount required for future growth of the concern.
এইটা একটা কারণে হতে পারে, যে যে কারণটা বললাম, যে তাদের গ্রোথটা কন্টিনিউশন করার জন্য তারা হয়তো সাময়িকভাবে ডিভিডেন্ড এবছর দিল না। আরেকটা হতে পারে এখানে, মে কজ রাইজ, অ্যানাদার কজ is the company run on loss. That is, the company has no any income after tax, or the company run the company on loss. তো কোম্পানিটা যদি কি হয়, যে লসে যদি রান করতে থাকে অথবা ওই বছরে যদি ইনকাম যদি না করে, এটা আরেকটা কারণ হতে পারে, যে এই কারণেও কোম্পানিগুলা অনেক সময় তোমার এই নো ডিভিডেন্ডটা ঘোষণা করে থাকে। তো এই মেনলি এই দুইটা কারণকে আসলে ফোকাস করা হয়, যে একটি কারণ হচ্ছে যে কোম্পানির যদি নিজস্ব চাহিদায় যদি থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে সে ডিভিডেন্ড নাও দিতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে যদি কোম্পানিটা লসে যদি রান করতে থাকে, অর্থাৎ তার রিটার্ন আর্নিংও এখানে নাই, দে হ্যাভ নো এনাফ মানি প্রোভাইড রেগুলার ডিভিডেন্ড অর দ্য কনস্ট্যান্ট ডিভিডেন্ড, এই ক্ষেত্রেও সেই নো ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, দে ডিক্লেয়ার দ্য জিরো ডিভিডেন্ড অর নো ডিভিডেন্ড। যখন কোম্পানিগুলো এই নো ডিভিডেন্ড দেয়, একটি বিষয় মনে রাখতে হবে, যে তখন কিন্তু এই ফার্মের যে শেয়ারের মূল্যগুলো রয়েছে বা ফার্মের ভ্যালুটা কিন্তু কমে যায়। আসলে কোনো কোম্পানি চায় না নো ডিভিডেন্ড দিতে, কারণ এটা মার্কেটে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। দেয়ার ইজ দ্য নেগেটিভ ইফেক্ট অন দ্য মার্কেট অফ সাচ কাইন্ড অফ কোম্পানিজ। তো এই জন্য খুব সতর্কতার সাথে নো ডিভিডেন্ড কিন্তু ঘোষণা করতে হয়, যে দেয়ার ইজ এনি নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য কোম্পানি। তো এটাও কিন্তু খেয়াল রাখতে হয়, যে আসলে সচরাচর কোনো ভালো কোম্পানি নো ডিভিডেন্ড কিন্তু দিয়ে থাকে না। তো যাই হোক, এই ছিল পলিসি, যে যখনই ফিনান্সিয়াল ম্যানেজার যখন এই ডিভিডেন্টের বিষয়বস্তু আসবে বা ডিভিডেন্ড ঘোষণা করার কোনো বিষয়বস্তু আসবে, তখন এই ধরনের পলিসিগুলাই সাধারণত অনুসরণ করে থাকে। তো যাই হোক, আজকের এই আশা করি তোমাদের এই লেকচারটি বুঝতে কোনো অসুবিধা হয়। এই 6টা পয়েন্ট তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। তো পরবর্তী লেকচার দেওয়ার পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।